Okay, welcome everybody to the session I'm going to conduct today. So already I think we finished chapter 27. যদি কিছু বাকি থাকে ওইটা আজকে শেষ করব। কিছু বাকি ছিল কি 27 চ্যাপ্টারের লাস্ট স্যার ক্লাসে? কালকে লাস্টে ওই ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং পলিসিস ওইটা পড়ানো হয়নি, একটু বাকি ছিল। আজান দেওয়ার কারণে ওকে শেষ করতে ওকে, পারিনি। তাহলে ওইটা শেষ করে আমরা নতুন চ্যাপ্টারে যাব ইনশাআল্লাহ। তো আমরা ওইটা একটু দেখে নেই কি বাকি ছিল। আচ্ছা, ওয়ার্কিং ক্যাপিটাল পলিসির ক্ষেত্রে আমি শেয়ারিং দিচ্ছি, তারপরে তোমরা দেখতে পাবে। ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স পলিসিস দেখতে পাচ্ছ কি? জি স্যার। হুম, আচ্ছা, তার মানে if we talk about the financing policy, so there are three types of financing: long term, short term, and spontaneous. So long term, if the maturity is more than 1 year, it is called long term financing. So and this is the example of big project financing. যেগুলি বড় বড় প্রজেক্টের ফাইন্যান্সিং হয় সেগুলি লং টার্ম। Secondly, the short-term financing, the maturity of the financing will be 1 year maximum and less than 1 year. That is the short-term financing. And spontaneous, it is automatically created or spontaneously created financing. That means that during the regular course of business, there are some financing and it arises automatically. For example, if you purchase on credit, তুমি যদি বাকিতে কিনো, বাকিতে কেনা মানেই হলো তোমার এখানে একটা ফাইন্যান্সিং হয়েছে, কারণ ক্যাশে কিনতে হলে ইউ নিড টু টেক এ ব্যাংক লোন। যদি তোমার কাছে টাকা না থাকে, ব্যাংক থেকে লোন নিয়ে তুমি ক্যাশে কিনতে পারো। এর অল্টারনেটিভ হলো ইফ ইউ পারচেজ অন ক্রেডিট ফ্রম দ্য সাপ্লায়ার। তুমি যদি বাকিতে কিনো তার মানে হলো তোমাকে ব্যাংক লোন নিতে হলো না, তুমি ওই সাপ্লায়ারের কাছ থেকে বাকিতে কিনতে পারলে। হোয়াট ডাজ ইট মিন? It means it is an alternative sources of financing. And during the regular course of business বলতে ট্রেড করতে গেলে, পারচেজ করতে গেলে, সেল করতে গেলে, এই যে রেগুলার বিজনেস অ্যাক্টিভিটিস, এর মাধ্যমেই এই স্পন্টেনিয়াস সোর্সটি ক্রিয়েট হয়। এর জন্য কোনো অ্যাপ্লিকেশন করতে হয় না, কোনো প্ল্যান করতে হয় না যে আমি এত টাকা লোন নিব। যেমনি ব্যাংক থেকে নিতে হলে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হয়। But in case of spontaneous source, you don't need to make any application or any formal approach. You just talk to your supplier, and if he approve your purchase on credit, then it will be a spontaneous sources of financing. Is it clear? বুঝছো? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা এবারে দেখব শেষের উচ্চারণটা কি স্যার? স্পন্টেনাস না কি জানি বলছে উচ্চারণটা ওটা? স্পন্টেনিয়াস। স্যার বাংলা অর্থটা? বাংলা তো বললাম অটোমেটিক্যালি ক্রিয়েটেড, যেটা স্বতঃস্ফূর্তভাবে নিজে নিজেই তৈরি হয়। ওকে, তো ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং পলিসি আমরা যখন কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্ট পলিসি পড়েছিলাম গত ক্লাসে, সেখানে দেখেছিলাম আমরা 3 রকমের কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্ট পলিসি হয়। কি কি একজন বলো তো? আমি একটা বলে দিচ্ছি, কনজারভেটিভ, বাকি দুইটা বলো। স্যার সেকেন্ডটা হচ্ছে এভারেজ আর থার্ডটা হচ্ছে অ্যাগ্রেসিভ। এগ্রেসিভ। ওকে ফাইন, তো আজকে যেটা আলাপ করছি আমরা যে ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং পলিসি, এবং সেক্ষেত্রেও 3 ধরনের পলিসি রয়েছে। সেগুলির নাম এখানে দেখতে পাচ্ছ তোমরা। কি কি? ম্যাচিং প্রিন্সিপাল বা ম্যাচিং পলিসি, দেন কনজারভেটিভ পলিসি অ্যান্ড অ্যাগ্রেসিভ পলিসি। এক্ষেত্রেও 3 ধরনের আমরা দেখতে পাচ্ছি। এখানে অ্যাভারেজের বদলে বলা হয়েছে ম্যাচিং। তো বিষয়টি একই রকম। তো এখানে ইফ ইউ টক অ্যাবাউট কনজারভেটিভ ফাইন্যান্সিং এ কি হবে? এই যে গ্রাফটি দেখতে পাচ্ছি আমরা, এটা দেখলেই তিনটা পলিসি এখানে দেখানো আছে। এখানে দেখো রাইট হ্যান্ড সাইডে দেখানো আছে এখানে যেমনি লং টার্ম ফাইন্যান্সিং, এখানে শর্ট টার্ম ফাইন্যান্সিং লেখা আছে, লেফট হ্যান্ড সাইডে অ্যাসেট লেখা আছে। এটা আমি এক্সপ্লেইন করব, তাহলে ক্লিয়ার হবে যে বিষয়টি এখানে কি। তো আমরা এখানে যদি দেখি, এখান থেকে দেখো এই যে স্ট্রেট লাইন, এটা কি?
এটা পার্মানেন্ট কারেন্ট অ্যাসেটের লাইন। আর এর উপরের যেটি এটি হলো পার্মানেন্ট কারেন্ট অ্যাসেটের লাইন, মানে এই থেকে এই পর্যন্ত পার্মানেন্ট কারেন্ট অ্যাসেট, আর এই থেকে এই পর্যন্ত ফিক্সড অ্যাসেট। আবারও খেয়াল করো, এই দিক থেকে যদি দেখি এখান থেকে এ পর্যন্ত কি ফিক্সড অ্যাসেট, এই যে লেখা আছে ফিক্সড অ্যাসেট, আর এখান থেকে এ পর্যন্ত পার্মানেন্ট কারেন্ট অ্যাসেট। আর এরপরে উপরের দিকে এই যে জিগজ্যাগ লাইন, এটা ইন্ডিকেট করে কখনো বেশি, মানে এই পয়েন্টে বেশি, আবার এটা কমতেছে, এই পয়েন্টে কম, আবার বাড়তেছে, কমতেছে, এই যে এটা হলো জিগজ্যাগ লাইন, এটা হলো টেম্পোরারি কারেন্ট অ্যাসেট। টেম্পোরারি কারেন্ট অ্যাসেট একটি স্ট্রেট লাইন নয় কেন? বিকজ দ্য রিকোয়ারমেন্ট ফর টেম্পোরারি কারেন্ট অ্যাসেট ফ্লাকচুয়েট ওভার টাইম। এটা আমরা আগেই পড়েছিলাম যে টু টাইপস অফ ওয়ার্কিং ক্যাপিটাল, একটি হলো টেম্পোরারি কোনটি যেটি ভ্যারি করবে টাইম টু টাইম, এটি ফ্লাকচুয়েট করবে, কখনো বেশি কখনো কম। এ কারণেই আমরা দেখি এটা একটা জিগজ্যাগ লাইন। তার মানে যখন বেশি তখন তো আপে উঠবে, যখন কম ডিমান্ড তখন কমে যাবে, তো এরকমের এটা আপ ডাউন করবে। এ কারণে এটি আমরা এই লাইনের মাধ্যমে দেখতে পেলাম দিস ইজ দ্য টেম্পোরারি কারেন্ট অ্যাসেট। আর এটা হলো পার্মানেন্ট কারেন্ট অ্যাসেট এই পর্যন্ত, আর এর নিচে এটা হলো ফিক্সড অ্যাসেট। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে কারেন্ট অ্যাসেটের পরিমাণ কত, সেটি তো আমরা গত ক্লাসে আলাপ করেছি যে টার্গেট লেভেল সেট করতে হবে অ্যাকর্ডিং টু ডিফারেন্ট পলিসি যে যেটি ফলো করে সেই অনুযায়ী একটি টার্গেট লেভেল ফিক্স করবে। তারপরেই প্রশ্ন আসবে হাউ টু ফাইন্যান্স, এই পরিমাণ কারেন্ট অ্যাসেট থেকে পাওয়া যাবে। সেক্ষেত্রেও তিন ধরনের পলিসি রয়েছে। যদি আমরা তিনটা পলিসি কি বললাম, একটা হলো ম্যাচিউরিটি ম্যাচিং, তারপরে কনজারভেটিভ, আর একটা হলো অ্যাগ্রেসিভ। যেমন ইফ ইউ ফলো দ্য কনজারভেটিভ অ্যাপ্রোচ, কনজারভেটিভ মানে হলো রিল্যাক্সড, তুমি রিস্ক নেবে না, সেক্ষেত্রে তোমার ফাইন্যান্সিং লং টার্ম বেশি হবে আর শর্ট টার্ম কম হবে। কথা বুঝছো? লং টার্ম কখন বেশি হবে আর কখন কম হবে, তুমি যদি কনজারভেটিভ অ্যাপ্রোচ ফলো করো। তাহলে এই দিকে তাকাও, রাইট হ্যান্ড সাইডে, এখান থেকে শুরু করে, এটা তো ফাইন্যান্সিং লাইন, তো এখানে এটা ফিক্সড অ্যাসেট ফাইন্যান্সিং, এটা পার্মানেন্ট, এবং এদিকে টেম্পোরারি। তার মানে টোটাল ফাইন্যান্সিং হলো এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এই টোটাল ফাইন্যান্সিং এর মধ্যে যদি এই পরিমাণ, তার মানে এই পরিমাণ যদি তুমি ফাইন্যান্সিং করো ফিক্সড অ্যাসেট দিয়ে, তাহলে তোমার লং টার্ম ফাইন্যান্সিং যদি করো তুমি এই পরিমাণ, সেক্ষেত্রে সেটাকে বলবো কনজারভেটিভ অ্যাপ্রোচ। তার মানে লং টার্ম ফাইন্যান্সিং বেশি হবে, কারণ উই আর ফলোইং দ্য কনজারভেটিভ অ্যাপ্রোচ। আমরা কোনো রিস্ক নিতে চাই না আগে থেকে। লং টার্ম ফাইন্যান্সিং মানে আগে থেকেই ফান্ড ম্যানেজমেন্ট আছে অ্যাভেলেবল, তো এটা হলো কনজারভেটিভ অ্যাপ্রোচ। আবার অন্যদিকে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচটা কি? অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ হলো যদি আমরা এক্ষেত্রে লং টার্ম কম করব, লং টার্ম কম করে আমরা কি করব, শর্ট টার্ম বেশি করব। তার মানে শর্ট টার্ম ফাইন্যান্সিং আমরা মনে করো এই পরিমাণ কি করলাম, এই পরিমাণ করলাম লং টার্ম, আর এই পরিমাণ করলাম শর্ট টার্ম। তার মানে আগে তো এই এতটুকু ছিল, উপরের এতটুকু শর্ট টার্ম ছিল, আর এখন শর্ট টার্ম এ পর্যন্ত হয়েছে শর্ট টার্ম। তো এতটুকু শর্ট টার্ম ফাইন্যান্সিং হওয়াতে তার মানে কি, নিজে যেটা শর্ট টার্ম আছে সেটা এবং নিজে পার্মানেন্ট কারেন্ট অ্যাসেটের একটা পার্ট, তো এই বেশি অ্যামাউন্ট যদি শর্ট টার্ম ফাইন্যান্সিং হয় সেটাকে আমরা বলবো অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ। অ্যাগ্রেসিভ কেন? কারণ শর্ট টার্ম ফাইন্যান্সিং অনেক রিস্কি, তুমি রিস্ক নিয়েই শর্ট টার্ম ফাইন্যান্সিং করে যাচ্ছ, এই কারণে এই অ্যাপ্রোচকে বলা হয় অ্যাগ্রেসিভ শর্ট টার্ম ফাইন্যান্সিং অ্যাপ্রোচ। বুঝছো? আর যদি আমরা ম্যাচুরিটি ম্যাচিং করি, ম্যাচুরিটি ম্যাচিং হলে মনে করো এ পর্যন্ত তো পার্মানেন্ট, তাহলে এ পর্যন্ত আমরা কি করব, লং টার্ম ফাইন্যান্সিং, আর এখান থেকে এই পর্যন্ত এতটুকু করব শর্ট টার্ম ফাইন্যান্সিং, এটাকে বলবো ম্যাচিং। ম্যাচিং কেন? শর্ট টার্মটা শর্ট টার্ম দিয়ে করব আর লং টার্মটা লং টার্ম দিয়ে করব, এটা ম্যাচুরিটি ম্যাচিং।
তো এই 3 ধরনের ফাইন্যান্সিং অ্যাপ্রোচ রয়েছে। এখন কে কোন ধরনের ফাইন্যান্সিং অ্যাপ্রোচ ফলো করবে, ইট ডিপেন্ডস অন দ্য পলিসি। তো আমরা আবারও যদি বলি তোমাদেরকে যে 3 ধরনের ফাইন্যান্সিং পলিসি রয়েছে। একটা হলো ম্যাচিং, আরেকটি বলেছি কনজারভেটিভ, আর একটি হলো অ্যাগ্রেসিভ। তো এখন আমরা কনজারভেটিভ কোনটাকে বলেছি, যেখানে তোমার লং টার্ম ফাইন্যান্সিং বেশি হবে, সেটাই হলো কনজারভেটিভ অ্যাপ্রোচ। আর যেখানে শর্ট টার্ম ফাইন্যান্সিং বেশি হবে, সেটা হলো অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ, বিকজ ইউ আর টেকিং মোর রিস্ক, বিকজ ইন শর্ট টার্ম ফাইন্যান্সিং রিস্ক ইজ হায়ার কম্পেয়ার টু লং টার্ম ফাইন্যান্সিং। আর ম্যাচুরিটি ম্যাচিং কোনটি, যেখানে আমাদের এই পার্মানেন্ট পর্যন্ত এ পর্যন্ত হবে লং টার্ম, আর এর উপরে এই পর্যন্ত হবে শর্ট টার্ম। তার মানে এই যে দুইটা ভাগ, এই দুইটা ভাগ এই ম্যাচুরিটির সাথে ম্যাচ করবে, যেটি সেটিকে বলা হয়েছে ম্যাচুরিটি ম্যাচিং প্রিন্সিপাল। তাহলে এই 3 ধরনের ফাইন্যান্সিং আমরা দেখতে পেলাম, এবং কোনটি ফলো করবে ইট ডিপেন্ডস অন দ্য ফাইন্যান্সিয়াল ম্যানেজার। এটা হলো ফাইন্যান্সিং পলিসি। আর গত ক্লাসে যেগুলি বলেছিলাম সেগুলি হলো ইনভেস্টমেন্ট, কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্ট পলিসি। ক্লিয়ার? বুঝছো সবাই? জি স্যার। না বুঝলে বলো। না স্যার, বুঝছি স্যার। আচ্ছা, স্যার ওয়ার্কিং ক্যাপিটাল পলিসির ডেফিনেশনটা স্যার আরেকবার বললে একটু ভালো হতো। ওয়ার্কিং ক্যাপিটাল পলিসির ডেফিনিশন, এটা তো গত ক্লাসে বললাম না, লিখো নাই? স্যার পুরোপুরি ভাবে লিখতে পারি নাই। হুম। আচ্ছা বলছি, তার আগে আমরা এখানে এই যে 3টা গ্রাফ দেয়া আছে 3টা পলিসির জন্য আলাদা আলাদা। তো এই 3টা পলিসি, আচ্ছা ওয়ার্কিং ক্যাপিটাল পলিসির ডেফিনেশন বলেছিলাম। ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি মিনস দ্য টার্গেট লেভেল ফর ইচ কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্ট and how the current assets will be financed. এই দুইটা বিষয় বলেছিলাম, the target levels for each current asset account and how the current assets will be financed. That is called working capital policy. Okay? জি স্যার। আচ্ছা, আর ওই যে আরেকটা সংজ্ঞা ছিল তো স্যার, কোনটা বলো? ওই যে ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং পলিসি, এটা তো সংজ্ঞাটা বলেন নাই স্যার। ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং ফাইন্যান্সিং পলিসি, জি হ্যাঁ স্যার। শুরু, ওইটা দিয়েই তো আজকে শুরু করলাম, বলেছি তো। ও আচ্ছা স্যার। 3 ধরনের পলিসি আলাপ করলাম না, এই যে 3 এইখান ধরনের থেকে। পলিসিটা জি স্যার, কিন্তু ওইটার এই যে সংজ্ঞাটা, ওইটা সংজ্ঞাটা এই ফাইন্যান্স পলিসির সংজ্ঞা স্যার। এটা তো ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি। ওয়ার্কিং ক্যাপিটাল পলিসির দুইটা পার্ট না, একটা হলো টার্গেট লেভেল ফর ইচ কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্ট, এটা হলো কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্ট পলিসি। আর একটা পার্ট যেটা হাউ দ্য কারেন্ট অ্যাসেট উইল বি ফাইন্যান্সড, এটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং পলিসি। দুইটা মিলিত ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি। জি স্যার, এই যে এই এই ফাইন্যান্স পলিসি, এটা সংজ্ঞা কি আছে এটা জিজ্ঞেস করলাম স্যার। এটা তো আলাদা হবে, তো আর তোমার করতে হবে না, ওয়ার্কিং ক্যাপিটাল পলিসির পার্ট। ওয়ার্কিং ক্যাপিটাল পলিসির মধ্যে দুইটি বিষয়, সেই দুইটি বিষয় আমরা তো ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি ডিফাইন করলাম, এরপরে এই দুইটি বিষয়কে এক্সপ্লেন করলাম। একটা হলো ইনভেস্টমেন্ট পলিসি আর একটা হলো ফাইন্যান্সিং পলিসি। জি স্যার, ফাইন্যান্সিং পলিসি তার মানে সংজ্ঞা বলছেন স্যার, এটা বলতেছেন? জি, হাউ দ্য কারেন্ট অ্যাসেট উইল বি ফাইন্যান্সড, এইটা যে ওয়ার্কিং ক্যাপিটাল পলিসির মধ্যেই তো দুইটা পার্ট না, দ্য টার্গেট লেভেল ফর ইচ কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্ট, এটা হলো একটা পার্ট। আর একটা পার্ট কি, হাউ দ্য কারেন্ট অ্যাসেট উইল বি ফাইন্যান্সড, এটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং পলিসি। এবং এটা কত ধরনের হয়? 3 ধরনের হয়, সেটা আলোচনা করলাম। বুঝো নাই? বুঝো নাই কে? ঠিক ক্লাসে স্যার, এই কারণে আর কি স্যার, হয়তো একটু মিস করছি স্যার। বাকিরা আরমান কই? জি স্যার। শুনতে পাচ্ছ? স্যার মাঝখানে আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছে, কোনো কিছু লাগাইছেন কি?
হুম স্যার মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য স্যার। আপনি কিছু লেখাইছেন কি? না না কিছু লেখাইনি। হারমান বুঝছো কি? স্যার। আচ্ছা ফাইন। তাহলে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি বলতে কি বোঝাই এবং এর দুই ধরনের পলিসি এর মধ্যে রয়েছে সেটি আমরা এখানে আলাপ করলাম। দুই ধরনের পলিসি বলতে কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্ট পলিসি অ্যান্ড কারেন্ট অ্যাসেট ফাইন্যান্সিং পলিসি। এই দুই ধরনের মধ্যে এগুলির মধ্যে আবার তিন ধরনের পলিসি রয়েছে, সেই তিন ধরনের পলিসি গ্রাফ সহ আলাপ করলাম। এবার ক্লিয়ার? মূল টপিকটা হলো, আবারও বলছি খেয়াল করো, মূল টপিকটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি। ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি কাকে বলে সেটা ডিফাইন করেছি আমরা। এবার দেখেছি এর মধ্যে দুইটি বিষয় রয়েছে, একটি হলো ইনভেস্টমেন্ট পলিসি আর একটি হলো ফাইন্যান্সিং পলিসি। সেই দুইটি বিষয়ের মধ্যে আবার তিন ধরনের পলিসি রয়েছে, ইনভেস্টমেন্টের মধ্যে তিনটা আর ফাইন্যান্সিং এর মধ্যে তিনটা। সেগুলি আবার গ্রাফ সহ আমরা আলাপ করছি। ওকে, সামারি বুঝছো এবার? জি স্যার। এই চ্যাপ্টারের লাস্ট টপিক, শর্ট টার্ম ভার্সাস লং টার্ম ফাইন্যান্সিং আর রিস্ক রিটার্ন ট্রেড অফ। শর্ট টার্ম ফাইন্যান্সিং এবং লং টার্ম ফাইন্যান্সিং, এই দুই ধরনের ফাইন্যান্সিং এর মধ্যে কোনটি অ্যাডভান্টেজাস কোনটি ডিসঅ্যাডভান্টেজাস সেটা আমরা দেখব। স্যার এখন কয়েক, স্লাইড করে দিলে স্যার ভালো হতো। জি স্যার লেখাটা স্লাইড করে দিলে ভালো হতো স্যার, স্ক্রিনশট নিতে সুবিধা হতো। দেখতে পাচ্ছ না? স্যার দেখা যায় বাট মানে স্ক্রিনশট নিলে স্যার এটা ইয়ে হয়ে যায়। আচ্ছা তাহলে বড় করে দেই, স্লাইড সাথে দেই। তো আমরা এবারে কি আলাপ করছি, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং। এখানে কয়েকটি পয়েন্ট আছে, তোমরা হয়তো দেখবে। কি কি পয়েন্ট? কস্ট, ফ্লেক্সিবিলিটি, এখন কি দেখতে পাচ্ছ? জি স্যার। কস্ট, ফ্লেক্সিবিলিটি, রিস্ক, risk return trade-off. আচ্ছা দেখো, first of all cost, if we talk about the cost of financing, cost of financing এর ক্ষেত্রে লং টার্ম ফাইন্যান্সিং এর কস্ট বেশি, শর্ট টার্ম ফাইন্যান্সিং এর কস্ট কম। তাহলে অ্যাডভান্টেজেস কোনটা? কস্টের ক্ষেত্রে শর্ট টার্ম ফাইন্যান্সিং এর কস্ট কম, লং টার্ম ফাইন্যান্সিং এর কস্ট বেশি, এটা মনে রাখবে। if we think about flexibility, ফ্লেক্সিবিলিটি শর্ট টার্মের ফ্লেক্সিবিলিটি বেশি, লং টার্মের ফ্লেক্সিবিলিটি কম। কারণ কি? কারণ শর্ট টার্ম তো অল্প সময় মেয়াদ শেষ হয়ে যাবে, তখন আমরা অন্য জায়গাতেও যেতে পারবো ফাইন্যান্সিং এর জন্য, অন্য কোম্পানিতে যেতে পারবো, অন্য ব্যাংকে যেতে পারবো। আর লং টার্ম তো অনেক দীর্ঘ মেয়াদ, তার মানে 2 বছর, 5 বছর, 10 বছর, এতদিন শেষ না হওয়া পর্যন্ত আমরা আর কোথাও যেতে পারবো না, ওই ব্যাংকের কাছেই থাকতে হবে। তার মানে শর্ট টার্মের ফ্লেক্সিবিলিটি বেশি, লং টার্মের ফ্লেক্সিবিলিটি কম বা নাই। এটা হলো কস্ট এন্ড ফ্লেক্সিবিলিটি। এন্ড ইন কেস অফ রিস্ক, রিস্কের ক্ষেত্রে আবার দেখা যাবে শর্ট টার্মের রিস্ক অনেক বেশি, লং টার্মের রিস্ক অনেক কম। কারণ কি? কারণ লং টার্ম ফাইন্যান্সিং করে রাখলে, একবার করে রাখলাম, নো টেনশন, আর কোনো চিন্তা নাই, আর কারো কাছে ফাইন্যান্সিং এর জন্য যেতে হবে না। আর ইফ উই মেক শর্ট টার্ম ফাইন্যান্সিং, এটার মেয়াদ শেষ হয়ে যাবে, তখন আবার কোম্পানি খুঁজতে হবে যে কার কাছ থেকে ফাইন্যান্সিং করব, কোন ব্যাংকের কাছে যাব, তখন আবার ইন্টারেস্ট রেট বেড়ে যাবে কিনা। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ রিস্ক। এই কারণে আমরা বললাম যে শর্ট টার্মের রিস্ক বেশি, লং টার্মের রিস্ক কম। ওকে, জি স্যার। এখন প্রশ্ন হলো, শর্ট টার্মের রিস্ক বেশি যেহেতু, তাহলে আমরা কি করব? লং টার্ম ফাইন্যান্স করব রিস্ক কমানোর জন্য। কিন্তু লং টার্ম ফাইন্যান্সের আবার তো কস্ট বেশি আগে পড়েছে, সেক্ষেত্রে আবার কি, কস্ট বেশি হলে তো প্রফিট কমে যাবে, রিটার্ন কমে যাবে।
এই জন্য আমাদের যে কাজটি করতে হবে রিস্ক রিটার্ন ট্রেড অফ করতে হবে। স্যার একটু অল্প অপশন যাচ্ছে স্যার, মানে একটু সামনে আনুন স্যার। রিস্ক রিটার্ন ট্রেড অফ করতে হবে, শুনতে পাচ্ছ না? জি স্যার শুনতে পাচ্ছি স্পষ্ট ক্লিয়ার। আচ্ছা, তো রিস্ক রিটার্ন ট্রেড অফ কিভাবে করব? আমরা রিস্ক কতটুকু নিব, এই পরিমাণ রিস্ক নিলে আমাদের রিটার্ন বাড়বে না কমবে, এর মধ্যে একটা ব্যালেন্স করাই হলো ট্রেড অফ। ট্রেড অফ মানে কি এটা খেয়াল করবে, এটা মনে রাখবে, এটা ডেফিনিশন শিখবে ভালো করে। ট্রেড অফ হলো মেকিং ব্যালেন্স বিটুইন টু সিনারিও, মেকিং ব্যালেন্স বিটুইন টু সিনারিও। টু সিনারিও বলতে এখানে যেমনি রিস্ক একটা সিনারিও, রিটার্ন আর একটা সিনারিও। রিস্ক যদি বাড়ে রিটার্ন কমবে, রিস্ক কমলে রিটার্ন বাড়বে, তাহলে এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স করাই হলো ট্রেড অফ। তার মানে দুইটা সিনারিওর মধ্যে ব্যালেন্স করব কিভাবে? তুমি যদি বেশি পড়ো, বেশি পড়লে রেজাল্ট ভালো হবে, তাহলে এখানে রেজাল্ট এবং মানে স্টাডি এর একটা, এই দুইটা সিনারিওর মধ্যে একটা রিলেশন আছে এরকম, তো এর মধ্যে ব্যালেন্স করাই হলো ট্রেড অফ। এখন কেউ যদি আবার বেশি পড়তে থাকে, সারাদিন পড়তে থাকে, তো ব্রেনে প্রেশার পড়বে, পড়তে পড়তে তো আবার পাগল হয়ে যেতে পারে, এরকম ঘটনাও ঘটেছে, পড়তে পড়তে পাগল হয়ে যায়। তো এখন তো বিষয়টা কি দাঁড়ালো, যে বেশি পড়লে আবার রিস্ক আছে, তাই যদি আমরা বলি বেশি পড়া বলতে মনে করো 20 ঘন্টা, সেই বেশি পড়া, তোমরা তো 1 ঘন্টাই পড়ো না, তোমাদের কথা আলাদা। তো এরকমের বেশি পড়লে আবার রিস্ক আছে, সেটি কি, যে 20 ঘন্টা 22 ঘন্টা পড়ে, তাহলে তোর পাগল হওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা, তো এটা একটা রিস্ক। আবার কম পড়লে তো আবার রেজাল্ট খারাপ হয়, কারণ তুমি যদি রেগুলার স্টাডি না করো, তো সেক্ষেত্রে তো রেজাল্টের উপর ইম্প্যাক্ট পড়বে। তাহলে এখন করণীয় কি? করণীয় হলো ট্রেড অফ করতে হবে। ট্রেড অফ মানে কি, যে পড়া এবং এই যে রেজাল্ট, এটার মধ্যে একটা ব্যালেন্স করা, যে আমি কি রেজাল্ট চাই, সেই অনুযায়ী আমার কত ঘন্টা পড়া উচিত, সেটা আমার একটা ব্যালেন্স করতে হবে, এই যে মেকিং ব্যালেন্স, সেটাই হলো ট্রেড অফ। কথা বুঝছো? এখানে কিসের সাথে ট্রেড অফ করব? রিস্কের সাথে রিটার্নের। তার মানে কেন? কারণ রিস্ক যদি বেশি নেই তাহলে রিটার্ন বেশি হবে, রিস্ক না নিয়ে ঘরে বসে থাকলে তো আর রিটার্ন আসবে না। তুমি যদি বিজনেসে না নামো, ঘরে বসে থাকলে কি রিটার্ন আসবে? আসবে না। তার মানে ইউ নিড টু টেক রিস্ক। আবার রিস্ক যদি কম নিতে চাও, সেক্ষেত্রে রিটার্ন কম আসবে। সো তোমার রিস্ক এবং রিটার্নের মধ্যে একটা ব্যালেন্স করতে হবে, যে সেই ব্যালেন্সিংটাই হলো ট্রেড অফ। ওকে, বুঝছো সবাই? বুঝে নাই কে বলো? কে বুঝতে পারোনি বলো? স্যার আরিফ বুঝেন নাই। আরিফকে জিজ্ঞেস করতে চাই না, জিজ্ঞেস করলে তো আবার দেখা যাবে ওর বক্তব্য শুনতে শুনতে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। এই জন্য ওকে আর জিজ্ঞেস করি নাই আরিফ বুঝছো কিনা, কারণ আমি ধরে নিছি আরিফ বুঝছে, না বুঝলে আবার ভিডিও স্যার আবার শান শুনে ভাই নেবে। বুঝে নেন যে কথাটা আমার নাম দিয়ে বলছে, বুঝছেন? শান ভাই লজ্জা হয়ে যাচ্ছে, শান ভাই জন্য স্যার বুঝাই যান স্যার, শান ভাই লজ্জা হয়ে যাচ্ছে। তাই তো বোঝা যাচ্ছে। তো এখানে আজকে কয়জন আছে? 5 জন। এবারে 5 জনই কি, না আরো আছে কেউ? স্যার একজন, আরেকজন আছে স্যার, আর আরেকটা আরেকজন ছেলে কে? নাকি ওই যে ওই একটা মেয়ে। ওই মেয়েটাকে তো পেলাম না একদিন, ও কোথায়? তাবাসসুম জানো কি? স্যার ও ক্লাস করে আবার করে না। আর আর হচ্ছে স্যার অ্যাকচুয়ালি ওর হচ্ছে রিসেন্টলি বিয়ে হয়েছে, তো স্যার এখন মেবি শ্বশুরবাড়ি আছে। এখন ক্লাস কবে আচ্ছা, থেকে করবে তা আমি বলতে পারতেছি না। ওকে ফোন দিয়ে বলো যে ক্লাসে অ্যাটেন্ড করো অন্তত, নাহলে তো তোমার স্যার আবার। বলা হয়েছে, স্যার ও কারণ মেসেজ সিন করে রেখে দিচ্ছে, তাহলে আর কি করবো আমি? স্যার আমার আচ্ছা দায়িত্ব আমি পালন করছি। আচ্ছা আচ্ছা, বললো যে স্যারের সাথে যোগাযোগ করো, পরীক্ষা চলে আসছে তো, না হলে তো পরে আবার স্পেশাল দিতে হবে, অথবা সেমিস্টার ড্রপ করলে আবার নতুন করে পড়তে হবে। তো স্যার এখন ওকে বলা হয়েছে, স্যার ও রেজিস্ট্রেশনও করছে। আচ্ছা, তাইলে সেই ক্লাস তো করা উচিত।
আর আমার এখানে যেগুলি ক্লাস মিস করছে বলো যে ভিডিওগুলি দেখে নিও, যদি সে এই সেমিস্টার কন্টিনিউ করে তাহলে তো তার পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে যদি চায় সে। জি স্যার। ইনশাল্লাহ তাহলে আমরা এই চ্যাপ্টারটি শেষ করলাম এবং আগামী ক্লাসে তোমাদের একটি ক্লাস টেস্ট নিব এবং সেই ক্লাস টেস্টটি হবে এই চ্যাপ্টারের উপর। অনেকগুলি টপিক বলে দিয়েছি উইথ ম্যাথ, এই ক্লাস টেস্টটি হবে। তো আমরা আশা করি তোমরা প্রিপারেশন নিবে আগামী সপ্তাহে যেহেতু। স্যার কালকে যে জি। কোশ্চেনগুলো দিয়েছেন সেই কোশ্চেনগুলো ধরবেন নাকি আজকে যা পড়ান তাও ধরবেন? আজকেরটা সহ, কালকে তো 8 ও। পর্যন্ত লিখেছিলাম না, 8। জি স্যার। আজকে আরো 2টা আসবে। স্যার এগুলোকে রাইটিং নিবেন না স্যার এই যে মুখে ধরবেন ভাইবা? রিটেন রিটেনটা খাতা কিভাবে? কলমে লিখবে, লিখে পেজটা ছবি তুলে আমাকে পাঠাবে। স্যার আমরা তো দেখেও লিখতে পারি স্যার। আর তোমরা ক্যামেরা অন করা থাকবে তো, আমি সবাইকে ক্যামেরায় দেখতে পেতে হবে। শুরুর আগে এনশিওর করতে হবে সবাইকে ক্যামেরায় দেখা যাচ্ছে। আর ক্যামেরায় অন্তত তোমার ওই যে মানে লিখতেছে ওইটা যাতে ক্যামেরায় দেখা যায়, মানে শুধু মাথাটুকু দেখা গেলে হবে না, আরো নিচের দিকেও থাকতে হবে এরকম আর কি, যাতে তুমি লিখতেছো এটা দেখতে পাই আমি, ওইভাবে ধরতে হবে ক্যামেরা। কথা বুঝছো? স্যার আজকে টপিকস গুলো বাদ দিলে ভালো হয়। আজকের টপিক তো 2টা, টোটাল 10টা টপিক হলো। তোমরা লিখবে, লেখা দেখানো যাবে না। এই যে মনে করো আমি এটা ক্যামেরা নিচের দিকে ধরলাম, এখন এখানে যদি আমি লিখি তোমরা দেখতে পাচ্ছ না, এই যে লিখতেছি, দেখতেছো? জি জি স্যার। স্যার। এইভাবে শো করতে হবে যে তুমি লিখতেছো যাতে আমি দেখতে পাই। এই তো সেইভাবে ক্যামেরা ধরবে। তারপরে কি দেখে লিখতে পারবে আরিফ? আরিফ তো আসলে দেখে লিখেন না কখনো, আমি জানি। স্যার স্যার অনলাইনে স্যার বেশি কড়াকড়ি স্যার, ওই স্যার এমনিতে যা একটু দেখা দেখি করা যায়, অনলাইনে একদমই মানে খুবই বাজে একটা স্যার অবস্থা। আমাদের বিআইও স্যার যে পরীক্ষা হলে যে কড়া গার্ড দেয় স্যার, এত কড়া গার্ড দিলে কি স্টুডেন্ট থাকে? কড়া গার্ড দেখাইবে স্যার স্টুডেন্ট স্যার জায়গা স্যার। এটা কি বললা তুমি? জি স্যার অন্যান্য ভাষায় তাই করে না স্যার। এক আরে স্যার এক হালকা একজন পাতলা স্যার দেখা দেখি এক সুযোগ, তবে একজন স্যার এক স্যার একজন এক বিআই এক কারণে স্টুডেন্টদের করে। মতন স্যার হুম। নকলবাজ স্টুডেন্ট আমি আমার জীবনে দেখি নাই স্যার, সত্যি কথা। বিআই স্টুডেন্টদের মতো একটা নকলবাজ স্টুডেন্ট আপনি স্যার। কার পরীক্ষা হলে আপনি কড়া গার্ড দেন ঠিক, কিন্তু স্যার পরীক্ষার হলে আপনি এমন কোনো বেঞ্চ পাবেন না যেখানে স্যার আপনি কলম বা পেন্সিলের লেখা পাবেন না। আর আপনি যদি শরীর চেক করেন পরীক্ষার হলে, এমন কোনো স্টুডেন্ট পাবেন না যাদের স্যার শরীরের ভিতরে স্যার কাগজপত্র নাইকা স্যার। এই সব যদি ধরতে যান স্যার, একজন স্টুডেন্টও স্যার মানে সবাই ফেল, তবুও স্যার মানে দেখা দেখা লেখে আর কি। আর তুমি কোন সবাই গ্রুপে আছো? ফেল এটা তো বলা যায় না, সবাই তো আর এরকম করে না। তুমি কোন স্যার গ্রুপে মিথ্যা আছো? কথা, আরিফ মিথ্যা কথা কয় স্যার, আমি জীবনে নকল করিনি স্যার এই পর্যন্ত। এইটাই তো স্যার আমি সবাই নকল করতে পারে না স্যার, আমি নকল স্যার করতে পারি আমি না। তো মাঝে মাঝে স্যার নকল দেখে স্যার পরীক্ষায় দিতে পারি না, নকল করবো কোত্থেকে? সেইটাই তো কথা। আরে কি স্যার বললা আপনার তুমি? যে কোনো কাজে নকল করতে, তবুও স্যার যারা নাকি মানে হ্যাঁ। দক্ষ আর কি, এক্সপার্ট, তা এরা পারে স্যার। আর ও, স্যার যারা দুর্বল আমাদের মতন এই তোমার কয়জনের মতো, এগুলি এরা স্যার ধারণা, পায় না সব স্যার। ধারণা ঠিক না, তোমার অনেক ধারণা কিন্তু ভুল। স্যার বুঝলাম না স্যার, আরিফে লাস্ট দিক দিয়ে ভার্সিটি লাইফে কি শুরু করলো একটু বুঝতেছি না মানে বিষয়গুলো। আরে বেটা আসলে তোমার অনেক ভুল ধারণা, এগুলি সংশোধন করতে হবে, নাহলে তো তুমি জব মার্কেটে যাবে কিছুদিন পর। জব করতে গিয়ে যদি কলিগদের সাথে ঝামেলা লাগে তাহলে জব করবা কিভাবে তুমি? স্যার ব্যবসা বাণিজ্য করে খাবো স্যার, চাকরি বাকরি করবো না স্যার। ব্যবসা বাণিজ্য করতে হলেও তো বিভিন্ন লোকের সাথে ইয়া করতে হবে, কমিউনিকেশন করতে হবে। এখন সবাইকে যদি তুমি খারাপ মনে করো তাহলে স্যার তুমি এই আমি ইয়া স্যার করবে কিন্তু। একটি বেচ ছাড়া বিয়ের প্রত্যেকটা স্টুডেন্টের সাথে স্যার মিলেমিশে থাকতে পারবো। এই একটা বেচের স্টুডেন্ট ছাড়া প্রত্যেকটা বেচের স্টুডেন্টের সাথে মিলামিশা খাইতে সবাই আমরা ভদ্র সভ্য মাঝিতে বলছে, যেমন 35 36 বেচ। তারপর এই বেচের পোলাপানের লগে স্যার আমার অনেক খাতে অনেক ভালো সম্পর্ক, ভালো রিলেশন। হুম। 34 বেচই স্যার খারাপ। 56 জন স্টুডেন্ট আসলে কমতে কমতে স্যার এখন তো কতদিন দাঁড়ায়নি তো। সেটা আমরা ওই আলোচনায় আজকে আর না গেলাম, আমরা নতুন চ্যাপ্টারে যাই। আমরা বলেছিলাম আরেকটি চ্যাপ্টার শুরু করব। দেখতে পাচ্ছ? স্যার আগের স্লাইডটা যদি আমাদেরকে দিতেন স্যার।
গ্রুপে দেয়া আছে না? না স্যার, স্লাইডটা দেওয়া নাই। শিওর? আচ্ছা দিয়ে দিব, সমস্যা নেই। 27 চ্যাপ্টারের কথা বলছো? জি, চ্যাপ্টারটা শেষ হলো স্যার। 27। জি স্যার, এটা দেওয়া নাই স্যার। আচ্ছা, যে চ্যাট বক্সে দিয়ে দিলাম, যার লাগে ওখান থেকে নিয়ে নাও। তো এটা গেল আমাদের 27 চ্যাপ্টার। এরপরে আমরা আসবো চ্যাপ্টার 30, বইয়ের চ্যাপ্টার। এই 30 চ্যাপ্টার হলো ক্যাশ ম্যানেজমেন্টের উপর। সো ইন দিস চ্যাপ্টার আমরা কি কি পড়বো এবারে দেখি। লার্নিং অবজেক্টিভ যা যা পড়বো। এক্সপ্লেইন দ্য রিজনস ফর হোল্ডিং ক্যাশ। আমরা কেন ক্যাশ হোল্ড করি, ক্যাশ আমাদের কেন দরকার, এটা তো না পড়লেও আমরা বলতে পারি ক্যাশ আমাদের কি কারণে দরকার। আন্ডারলাইন দ্য নিড ফর ক্যাশ ম্যানেজমেন্ট। ক্যাশ ম্যানেজমেন্টের বিষয়গুলি, নিড, এটা আমরা দেখব। স্যার ডিসকাস। স্ক্রিনটা তো এখন আসে নাই স্যার। স্যার আপনার ইয়ে দিতেছে, হ্যাং করে রয়েছে স্যার, আচ্ছা তাহলে আবার, আটকায় রয়েছে, স্ক্রিনও আসতেছে না। আচ্ছা আবার দেই। চ্যাপ্টার 30টা আবার শেয়ার করি। স্যার আগের চ্যাপ্টারটা চ্যাট বক্সে আসে নাই এখনো। আসছে তো? চ্যাট বক্সে দেখতেছি। এই যে দেখো, আসসালাম লিখলাম, ওর উপরেই তো আছে। আসসালাম লিখেছি, দেখো কোথায়, ওইখানে ওর উপরেই আছে। স্যার সালাম আসছে কিন্তু ওটা আসে না এখন। আমার এখানে তো ইয়ে দেখাইছে। স্যার মেসেঞ্জারে দেওয়া যায় না স্যার, আসে না। কেউই পাও নাই? এগুলো আসে না স্যার। আসলে কি স্যার না একটা স্যার। জিমেইলের স্বীকৃতি দিত? স্যার স্যার মেসেঞ্জারে দিয়ে দিলে ভালো হইতো। মেসেঞ্জারে দেওয়া যায়। মেসেঞ্জারে দেয়া যাবে। জি স্যার মেসেঞ্জারেই দেন স্যার। গ্রুপে দিয়ে দেন স্যার, দাদার গ্রুপে দিয়ে দেন স্যার। হুম। চ্যাপ্টার 30ও দিয়ে দিই একসাথে। জি স্যার আসছে। দুইটাই দিয়ে দিছি একসাথে, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তো আমরা চ্যাপ্টার 30টা শেয়ার করি এবার। দেখতে পাচ্ছ কি? জি স্যার দেখা যাচ্ছে। চ্যাপ্টার 30তে আমরা কি কি আলাপ করব সেগুলি দেখি। রিজনস ফর হোল্ডিং ক্যাশ, আন্ডারলাইং দ্য নিড ফর ক্যাশ ম্যানেজমেন্ট, তারপরে টেকনিক ফর প্রিপেয়ারিং ক্যাশ বাজেট, ম্যানেজমেন্ট অফ ক্যাশ কালেকশন অ্যান্ড ডিসবার্সমেন্ট, সারপ্লাস ক্যাশ ইন মার্কেট সিকিউরিটিজ। সেগুলি আমরা আলাপ করব। প্রথমেই ক্যাশ ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি সেটা একটু আইডিয়া দিব ফার্স্ট। মানে ক্যাশ ম্যানেজমেন্ট ইজ কনসার্নড উইথ দ্য ম্যানেজিং অফ, কি কি ম্যানেজ করাকে একসাথে ক্যাশ ম্যানেজমেন্ট বলে। একসাথে দেখো কয়েকটি বিষয় আছে এখানে। ক্যাশ ফ্লো ইনটু অ্যান্ড আউট অফ দ্য ফার্ম, তার মানে ক্যাশ ইনফ্লো, ফার্মে ক্যাশ আসবে, এবং আউটফ্লো বলতে যেগুলি যাবে। তো এই টোটালটা কি আমরা এই ক্যাশ ম্যানেজমেন্টের মধ্যে আসবে।
ক্যাশ ফ্লো উইদিন দ্য ফার্ম, উইদিন দ্য ফার্মের মধ্যে যদি ক্যাশ ফ্লো থাকে, মানে বাইরে যাচ্ছে না কিন্তু ফার্মের মধ্যে ক্যাশ জেনারেশন, সেটাও ক্যাশ ম্যানেজমেন্টের মধ্যে আসবে। Then cash balance held by the firm at a point of time by financing deficit or investing surplus of cash. কি পরিমাণ ক্যাশ আমরা হোল্ড করব, সেই ব্যালেন্স, সেটা আমরা এই ক্যাশ ম্যানেজমেন্টের মধ্যেই আলাপ করব। তার মানে বেশি পরিমাণ হোল্ড করব না, কমও করব না, দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট, সেই অপটিমাম লেভেল অফ ক্যাশ সেটা আমরা হোল্ড করব, সেটিও ক্যাশ ম্যানেজমেন্টেরই পার্ট। তাহলে ক্যাশ ম্যানেজমেন্ট কি কি বিষয় নিয়ে কনসার্ন, এক কথায় বললে ক্যাশ ইনফ্লো আউটফ্লো, ক্যাশ ফ্লো উইদিন দ্য ফার্ম এন্ড ক্যাশ ব্যালেন্স। মনে থাকবে কি কি বলছি বলো তো? কি কি বলছি বলো? শুনুনি? ক্যাশ ম্যানেজমেন্ট বলতে আমরা কি কি বিষয় কি বুঝবো? তিনটি বিষয়, ক্যাশ ফ্লো, ইনফ্লো অ্যান্ড আউটফ্লো, এটা একটি, তারপরে ক্যাশ ফ্লো উইদিন দ্য ফার্ম, এটি একটি, এবং ক্যাশ ব্যালেন্স, মেনটেনিং ক্যাশ ব্যালেন্স, এটি আরেকটি। এই তিনটাকে একসাথে কি বলছি? ক্যাশ ম্যানেজমেন্ট। শুনছো সবাই? জি স্যার। ওকে, তাহলে এই ক্যাশ ম্যানেজমেন্টের মধ্যে এই তিনটি বিষয়, এটাকে এক কথায় বলছি ক্যাশ ম্যানেজমেন্ট। তার মানে তিনটি বিষয়কে কিভাবে এফেক্টিভলি আমরা ম্যানেজ করতে পারি, ইনফ্লো আউটফ্লো ম্যানেজ করব, ক্যাশ উইদিন দ্য ফার্ম ম্যানেজ করব, ক্যাশ ব্যালেন্স মেনটেন করব, এগুলি কিভাবে করা যায় সেইটাই আমরা এই চ্যাপ্টারে শিখব। ফোর ফেসিটস, এরপরে আমরা আলাপ করব ফোর ফেসিটস অফ ক্যাশ ম্যানেজমেন্ট। তার মানে ক্যাশ ম্যানেজমেন্টের বিভিন্ন দিক, ফেসিটস বিভিন্ন দিক কি কি? ক্যাশ প্ল্যানিং, ম্যানেজিং দ্য ক্যাশ ফ্লো, অপটিমাম ক্যাশ লেভেল, ইনভেস্টিং সারপ্লাস ক্যাশ। এই চারটি বিষয় ক্যাশ ম্যানেজমেন্টের মধ্যে আমরা ডিসকাস করব। কি কি করব? ক্যাশ প্ল্যানিং, ম্যানেজিং দ্য ক্যাশ ফ্লো, অপটিমাম ক্যাশ লেভেল, ইনভেস্টিং সারপ্লাস ক্যাশ। এরপরে আসি আমরা হোয়াট আর দ্য মোটিভস ফর হোল্ডিং ক্যাশ, কি জন্য আমরা ক্যাশ হোল্ড করব, ক্যাশ আমাদের কোন পারপাসে দরকার। নাম্বার 1 ট্রানজ্যাকশন মোটিভ, নাম্বার 2 প্রিকশনারি মোটিভ, নাম্বার 3 স্পেকুলেটিভ মোটিভ। এর সাথে আরো একটি লিখে নাও, মনে করো আরো একটি লিখে দিচ্ছি, সেটা হলো কম্পেনসেটিং মোটিভ। টোটাল মোটিভ কয়টি হলো? চারটি। কি কি? ট্রানজ্যাকশন মোটিভ, প্রিকশনারি মোটিভ, স্পেকুলেটিভ মোটিভ, কম্পেনসেটিং মোটিভ। এগুলি কি? মোটিভস। মোটিভস বলতে যে পারপাসটা কি, ক্যাশ আমরা কেন হোল্ড করব, কি জন্য উদ্দেশ্য। আমাদের ক্যাশ দরকার। এক নম্বরে বললাম ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন সবাই বুঝো, ট্রানজ্যাকশন মানে কি? পারচেজিং সেলিং, লেনদেন। পারচেজিং সেলিং। তার মানে এই পারপাসে আমাদের ক্যাশ দরকার। তুমি বাইরে গিয়েছো একটি, কেন বাইরে গিয়েছো? খাবার কিনবে, সো ইট ইজ এ ট্রানজ্যাকশন, সো ইউ নিড টু হ্যাভ ক্যাশ। তুমি ভার্সিটিতে যাবে, তোমার বাস ভাড়া দরকার, মানে বাস ফেয়ার, এটা একটা ট্রানজ্যাকশন, পেমেন্ট করা। তার মানে এরকমের যত ইকোনমিক অ্যাক্টিভিটিস রয়েছে সবগুলি হলো ট্রানজ্যাকশন। আর এই ট্রানজ্যাকশন কন্টিনিউ করার জন্য, পারফর্ম করার জন্য উই নিড টু হ্যাভ ক্যাশ। এই পারপাসকে বলা হয় ট্রানজ্যাকশনস মোটিভ। Secondly, precautionary motive. Precaution means we need to be aware of the future. Future is uncertain. What will be in future we don't know, so we will be precautionary. Precautious হওয়া আগে থেকেই। এখন প্রিকশনাস হওয়া মানে আগে থেকে সতর্ক হওয়া। আমরা অসুস্থ হতে পারি, তো এই জন্য যদি কেউ মনে করে অসুস্থ হলে তো ট্রিটমেন্টের খরচ আছে, তো কিছু টাকা সবসময় সেভিংস রাখা।
এটা কেন রাখবো? কারণ ট্রিটমেন্টের খরচ। তো যেসব বাসায় মনে করো বিভিন্ন জটিল রোগী আছে, মনে করো এখন হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, ফ্যাটি লিভার, তো এই এত সমস্যা নিয়ে তো রেগুলার ওষুধপত্র খেতে হচ্ছে। আর হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন মানেই হলো সে একসময় গিয়ে স্ট্রোক করবে, আর স্ট্রোক করলে তো তার অনেক রিস্ক, মারাও যেতে পারে, আর বেঁচে থাকলে তো প্যারালাইজড হবে বা বিছানায় পড়ে যাবে, বেড রিডেন থাকবে। তো তখন তো অনেক খরচ আছে। এইগুলি চিন্তা করে কেউ যদি 2-4 লাখ টাকা সেভিংস রাখে আগে থেকে, যে তখন এগুলি আমি কিভাবে মিট আপ করবো, সেটাকে বলা হয় প্রিকশনারি মোটিভ। কথা বুঝছো? জি স্যার। তারপরে হলো স্পেকুলেটিভ মোটিভ। স্পেকুলেটিভ মানে হলো যে আগে থেকেই অনুমান করা। কি অনুমান করা? যে আচ্ছা রমজান আসতেছে, রমজানে তো জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তাহলে আগে থেকেই আমি কিছু কিনে রাখি। তার মানে কি, আগে থেকে অনুমান করে আগেই খরচ করলাম। তো খরচ করলে ক্যাশ দরকার, তো এই জন্য এটাও একটা পারপাস, যে স্পেকুলেটিভ পারপাসে আমাদের কি দরকার? ক্যাশ দরকার। আর একটি হলো কম্পেনসেটিং মোটিভ। কম্পেনসেটিং মোটিভ কি? যে ব্যাংক থেকে লোন নিব, শর্ট টার্ম লোন নিলে ব্যাংক বলে যে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা থাকতে হবে। মনে করো 1 লাখ টাকা লোন নিবে, ব্যাংক বললো যে আপনার 20,000 টাকা থাকতে হবে। 20,000 টাকা তো তোমার অ্যাকাউন্টে আগে মেনটেন করতে হবে। So this is the compensating motive. So if you maintain a balance, certain amount, say 20,000. So what is the purpose of maintaining that balance? The maintaining balance and purpose of it is to compensating motive. Because if you don't maintain that balance, then bank will not provide you loan. So this is the purpose people used to hold cash. তো এই যে আমরা 4টি মোটিভ বললাম, এগুলির মধ্যেই আমাদের যাবতীয় অ্যাক্টিভিটিস ইনক্লুডেড, যে কারণে আমরা ক্যাশ হোল্ড করি। এর বাইরে আরো কি কোনো পারপাস আছে কি, যে কারণে আমরা আমাদের ক্যাশ দরকার? বলো তো কেউ, আর কোনো পারপাসে ক্যাশ দরকার? হুম, এই শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। বাবা একটা ফিক্সড ডিপোজিট করলো, কেন করলো? ছেলে মেয়ের বিয়ে দেওয়ার সময় খরচ আছে, এই জন্য 5 লাখ টাকা একটা ফিক্সড ডিপোজিট করে রাখলো, 2 বছর পর ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে। এটা কোন মোটিভ বলো তো? স্যার প্রি স্যার সেকেন্ড। স্পেকুলেটিভ নাকি? কোনটার মধ্যে পড়ে বলো? স্যার স্পেকুলেটিভ নাকি মোটিভ? একজন তো বললো স্পেকুলেটিভ, আর কেউ বলো? স্যার সেকেন্ডটা হবে না স্যার? হ্যাঁ, সেকেন্ড। প্রিকশনারি মোটিভ। আর কেউ? শাওন? স্যার আমি ওই প্রিকশনারি মোটিভ স্যার। তুমি কোনটা বললা? স্যার 2 নাম্বারটা প্রিকশনারি মোটিভ। প্রিকশনারি মোটিভ, ঠিক আছে, এটাই প্রিকশনারি মোটিভ। কারণ ওই সময় হাতে টাকা থাকে কিনা, তো ওই সময় কোথায় টাকা পাবো, তার মানে এই যে ভবিষ্যতের চিন্তা, এই চিন্তা থেকেই কি পূর্ব করলা? সতর্কতামূলক উদ্দেশ্য। এই চিন্তা থেকেই তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে এই 5 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করলা, তাই না? মানুষ কথায় কথায় বলে না এরকম, ভবিষ্যতের চিন্তা, ভবিষ্যতের টেনশন। ভবিষ্যতের চিন্তাটা কি আসলে বলো তো? এই ভবিষ্যতের চিন্তা কি? তোমাদের ভবিষ্যতের চিন্তা নাই? জি স্যার, আছে স্যার। কি বলো, কি চিন্তা আছে? স্যার প্রচুর বাড়ি কর্মজীবনে প্রবেশ করে যতদূর সম্ভব প্রচুর ধন দৌলত টাকা বা অর্থ বিত্ত উপার্জন করার চেষ্টা করব। আর কেউ?
স্যার বাড়ি আরমান বানাবো, গাড়ি বানাবো, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি বানাবো। স্যার বিবিএ টা কমপ্লিট করো স্যার। এটাই এখন চিন্তা। জি স্যার। তারপরে তারপরে কি? বিয়ে শাদী না চাকরি? তারপরে স্যার টাকা ইনকাম করা। চাকরি না বিয়ে শাদী, দুইটা অপশন দিলাম তো। স্যার ওটা তো দুইটা অপশন, তো আপনি দুইটা করতে গেলে তো দুইটা লাগবে, চাকরি ছাড়া তো আর কেউ বিয়ে দিব না। এই জন্যই তো বললাম যে ভবিষ্যতের চিন্তা তাইলে কি বিবিএ কমপ্লিট করে চাকরি বাকরি করতে হবে, তার মানে কি ইনকাম করতে হবে। চাকরি যে সবাই করবে তা না, বিজনেসও না হতে না পারে, যেমন জি স্যার। ইনকামের একটি ওয়ে আউট বের করা, তাই তো? জি স্যার। জি আর স্যার। চিন্তা ভালো, দুশ্চিন্তা ভালো না। চিন্তা জি ভালো স্যার। কিন্তু দুশ্চিন্তা ভালো না। চিন্তা ভালো কেন? কারণ চিন্তা করলে তো তুমি আহ, মানে মাথায় একটা ইয়ে থাকবে, আইডিয়া যে থাকবে আইডিয়া একটা থাকবে কিছু কি করা করার যায়। মতো। হুম। আর দুশ্চিন্তা হলো যে আচ্ছা করতে হবে, এখন এই নিয়ে তুমি যদি টেনশনে পড়ে যাও কি হবে কি না হবে, তো পারবো কিনা কিছু, আলটিমেটলি মানে কনফিডেন্স নাই আর কি। তো এটা করে করে তখন কি হবে, নিজের শরীর খারাপ করবে, যে হাইপার টেনশন হবে, অনেক ধরনের রোগ তৈরি হবে। তো এই দুশ্চিন্তা হলো খারাপ। যেমনি আরিফ অনেক দুশ্চিন্তা করে, এগুলি আসলে ভালো না, এটা স্বাস্থ্যের জন্য খারাপ, কিন্তু স্যার চিন্তা ভালো। দুশ্চিন্তা করি না, দুশ্চিন্তা করাতে বাধ্য করে স্যার কিছু মানুষ, স্যার এদেরকে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে এদের জন্য দোয়া করি স্যার, শেষ রাতে উঠে স্যার এদের জন্য দোয়া করি স্যার। জি, তো খারাপ দোয়া দোয়া না, করবা, ভালো দোয়া। দোয়া করবা, তাহাজ্জুদ পড়বা, সবই ঠিক আছে, কিন্তু দুশ্চিন্তা সেটা তো করবা ভাই না। বলা যাবে না, আর তুমি একটু বলতে পারি। এই জন্য আমরা বললাম, কি বললাম, যে চিন্তা ভালো, দুশ্চিন্তা ভালো। দুশ্চিন্তা খারাপ। চিন্তা থাকলেই তো তুমি অনেক কিছু করতে পারবে, তোমার প্ল্যান থাকবে। আর যদি সেটা না হয়, আর কেউ আছে যে কোনো চিন্তাও নাই দুশ্চিন্তাও নাই, ক্যাজুয়াল, এরকমের লোকও আছে। এই খেলাধুলা করে খাচ্ছে যাচ্ছে, পরীক্ষার সময় একটু পড়তেছে, পাশ করতেছে, পড়াশোনা ক্লাস তাও ঠিক নাই। একটা ব্যাচের স্টুডেন্টরা দেখলাম এরকম ম্যাক্সিমাম, কোনো একটা ব্যাচের। তো এখন এদের কোনো টেনশনও নাই, পরীক্ষায় খারাপ করে তাও কোনো টেনশন নাই, সবাই হাসছে খেলছে বেড়াচ্ছে, এখন পড়াশোনাও বেচ নাই। সেটা আমি আমি না বলি। এলে না এখন স্যার একটু বলুন স্যার। এখন এরকমের যারা আছে তোমার আশেপাশেই তো পাবে, অনেকেই আছে এরকম, এই যে মেয়ে, আমি তো এরকম না। এরকমের। আরে আমি এরকম ওই যে আরে তোমাকে বলে দিল পাইছো। ভাই আমি ঠিক না, মতো পড়াশোনা করি বা স্মরণশক্তি স্মৃতিশক্তি দুর্বল, এই জন্য পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারি না। আর আমাকে স্যার একটু সবসময় একটু কড়া গার্ড দেয়, আমি দুর্বল মানুষ তো, এই জন্য কড়া গার্ড দিয়ে কড়া প্রশ্ন ধরে, তাতে পরীক্ষায় খারাপ রেজাল্ট করি। তো কেউ আছে এরকমের ক্যাজুয়াল। ক্যাজুয়াল কি মানে কোনো টেনশনই নাই, চিন্তাও নাই আর টেনশনও নাই, কোনোটাই নাই। তুমি বাবা মা হয়তো পড়তে বলে, হ্যাঁ পড়বো, পরীক্ষা আসুক, এত টেনশন করার কি। এরপরে সে খেলতে বেরোচ্ছে, ঘুরতেছে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, পড়াশোনার নাম নেই। পরীক্ষা আসলো, তখন হয়তো একটু পরীক্ষা আসছে তো কিছু একটা করা উচিত, এই জন্য একটু বই খাতা দেখলো। এরপরে হয়তো ওই যে আরিফ যাদেরকে নকলবাজ বলে, হয়তো এরকমের কেউ একজন, সে হয়তো চেষ্টা করলো কিছু লিখে টিখে পাশ করার। তো তাও পাশ হয়তো করেছে, কি C+ পেয়েছে আর কি ওইভাবে। তো এরপরও তার মধ্যে C+ যে পেলো সে, এটা নিয়েও তো তার কোনো টেনশন নাই, যে আয় হায় আমি তো রেজাল্ট খারাপ করলাম কি হবে, এটা নিয়েও তার টেনশন নাই, সে হাসছে খেলছে বেড়াচ্ছে। এই এটা লোকগুলি স্যার হলো একটা ক্যাজুয়াল। রকম মানসিক রোগ স্যার, মেন্টাল প্রবলেম। এই লোকগুলি হলো ক্যাজুয়াল লোক, মানে এদের দে আর নট সিরিয়াস, এরা কখনো সিরিয়াস না, বুঝছো? তো এই জন্য এই ক্যাজুয়াল যারা, এরা কিন্তু এদের ফিউচার খুব একটা ভালো না। ভালো না জি এই জন্য স্যার। কারণ মানে চিন্তা নাই তো, ওদের নাই চিন্তা নাই দুশ্চিন্তা, ওরা করে কি, এই আড্ডাবাজি করে, খেলাধুলা করে, ঘোরাফেরা করে, এইভাবেই জীবন কাটে। তারপরে বাসা থেকে একসময় বলবে কি চাকরি বাকরি করবে না, হ্যাঁ করব, তাও চাকরি বাকরির টেনশন নাই।
বাবা মা জোর করে হয়তো দিল একটা চাকরি, অথবা কোনো বিজনেসে বসিয়ে দিল, আচ্ছা তোমাকে দিয়ে চাকরি হবে না, এই বিজনেসে বসো, এখানে থাকো। তাও হয়তো ওইখানে ওই ব্যবসার লালবাতি ধরিয়ে দিল সে। তো স্যার এইরকমের আমাদের একটা স্যার চাকরি দিয়ে দেন স্যার, আপনাদের মানে এরকমের তোর বাবা বিশ্ববিদ্যালয় মা, শুনছি স্যার সুলতান স্যার অনেক বাবা মা ভালো চিন্তা চাকরি করলো, দিয়েছে, আমাদের যদি দিতেন স্যার ভালো হতো স্যার। বাবা মা চিন্তা করলো যে আচ্ছা এ তো একে দিয়ে তো কিছুই হচ্ছে না, তো কে কিভাবে ঘরমুখী করা যায়। তো তখন তারা চিন্তা করলো যে আচ্ছা একটা বিয়ে শাদী দিয়ে দিই, তাইলে হয়তো এই ছেলে ঘরমুখী হবে। তো এরপরে দিয়ে দিল ছেলেকে বিয়ে। তো বিয়ে দিয়ে দিল, এরপরে সে বউয়েরও খোঁজ খবর রাখে না, সে তার বন্ধু বান্ধব কোথায় কোথায় ঘুরে সে আড্ডা দেয়, এগুলি নিয়েই ব্যস্ত। বউ এরকম আর কতদিন থাকবে একা একা। তো দেখা গেল বউ একটা সময় চলে গেল। তো বাবা মা বললো কি তুমি এরকমের, হ্যাঁ করবো, চাকরি বাকরি করব, কিন্তু আসলে এই হলো কি ক্যাজুয়াল, এ কখনই আসলে কিছু করবে না। তো এরকমের বাবা মা হয়তো তখন বুঝলো যে একে দিয়ে কিছুই হবে না, বাবার যদি গাড়ি বাড়ি কিছু থাকে তখন ওইগুলি নেড়ে চেয়ে ওইগুলি দিয়ে হয়তো বাকি জীবন চলবে, আর যদি কিছুই না থাকে তাহলে তো অবস্থা খারাপ। এরকমের দেয়ার আর সামবডি ইন আওয়ার সোসাইটি, তাদের যারা হলো ক্যাজুয়াল, দে নেভার বিকাম সিরিয়াস। তো এই জন্য তোমাদেরকে চিন্তা করতে হবে, দুশ্চিন্তা নয়, চিন্তা করতে হবে যে বিবিএ পাশ করে এখন তো মেজর চলছে, কিছুদিন পরে ইন্টার্নশিপ, ইন্টার্নশিপের পরে জব, জবের পরে তো ভালো ইনকাম থাকলে বিয়ে শাদী। তো এখন ধারাবাহিকভাবে, তো ধারাবাহিকভাবে চিন্তা করতে হবে আর কি। তো এই চিন্তাটা থাকা ভালো, কিন্তু দুশ্চিন্তা ভালো না। কিন্তু এই চিন্তাটাও যদি না থাকে তাইলে হলো ক্যাজুয়াল, সেটা এতক্ষণ বললাম। কথা বুঝছো? এবার বলো, না বুঝলে বলো। স্যার বুঝছি স্যার। আচ্ছা, স্যার বুঝছি স্যার। তাহলে এই যে আমরা মোটিভ পড়লাম, এই মোটিভের মিনিংটাও বুঝলাম, এরপরে আমরা নেক্সট টপিকে যাই। যে 4 ফ্যাসিট বলেছিলাম না আমরা, বিভিন্ন দিক, বিভিন্ন দিকের মধ্যে একটি ছিল কি ক্যাশ প্ল্যানিং। ক্যাশ প্ল্যানিং ইজ এ টেকনিক টু প্ল্যান এন্ড কন্ট্রোল দ্য ইউজ অফ ক্যাশ। ক্যাশ কিভাবে ইউজ করব সেই প্ল্যান এন্ড কন্ট্রোল। ক্যাশ ফোরকাস্টিং এন্ড বাজেটিং। ফোরকাস্ট, ফোরকাস্ট তো বুঝো, মানে প্রিডিক্টিং ফিউচার, এটা হলো ফোরকাস্ট। ভবিষ্যতে কি হতে পারে সেটা আগে থেকে প্ল্যান করা, এটাকে বলে ফোরকাস্টিং। ইউ গট দি পয়েন্ট? তো সেই ফোরকাস্ট করে সেই অনুযায়ী কি করব আমরা, বাজেট করব। এখন ফোরকাস্টটা কি, আচ্ছা আগামী মাসে আমার এই পরিমাণ ক্যাশ দরকার, এটা হলো ফোরকাস্ট। বাজেট, তাহলে এই ক্যাশটা আমি ম্যানেজ করব কিভাবে, সেই অনুযায়ী বাজেটিংটা করা। তো এই সবগুলি হলো ক্যাশ প্ল্যানিং এর পার্ট। ফোরকাস্ট নিয়ে আর এতটুকু জানলেই চলবে, তারপরে আমরা দেখি রিসিপ্ট এন্ড ডিসবার্সমেন্ট। কালেকশন এন্ড ডিসবার্সমেন্ট। ফোরকাস্ট শুধু আমরা ডেফিনেশন, ফোরকাস্ট কাকে বলে, বাজেটিং, এতটুকু জানলেই চলবে। এরপরে আসলাম আমরা ম্যানেজিং ক্যাশ কালেকশন এন্ড ডিসবার্সমেন্ট। তার মানে কালেকশন হলো ইনফ্লো, ডিসবার্সমেন্ট হলো আউটফ্লো। আমরা ওখানেও বলেছিলাম যে ইনফ্লো আউটফ্লো ম্যানেজমেন্ট, তার মানে ম্যানেজিং দ্য ক্যাশ কালেকশন অ্যান্ড ডিসবার্সমেন্ট, এটা আমরা কিভাবে করব। ক্যাশ কালেকশন অ্যান্ড ডিসবার্সমেন্টের ক্ষেত্রে আমাদের করণীয় কি, নিয়ম কানুন কি। তো এখানে কিছু পয়েন্ট আছে, দেখো।
ক্যাশ কালেকশনের ক্ষেত্রে আমরা চিন্তা করব অ্যাক্সিলারেটিং। অ্যাক্সিলারেটিং বলতে কি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আর ডিসবার্সমেন্টের বলতে ডিসবার্সমেন্টের ক্ষেত্রে অ্যাজ ডিলে অ্যাজ পসিবল। কালেকশনের ক্ষেত্রে কি বলেছি? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ডিসবার্সমেন্টের ক্ষেত্রে অ্যাজ ডিলে অ্যাজ পসিবল। তার মানে ইনফ্লো, when we will talk about inflow, ক্যাশ যখন আমরা কালেক্ট করব কারো কাছ থেকে, তখন আমরা কত দ্রুত, হাউ ফাস্ট উই ক্যান কালেক্ট ইট, সেই ব্যাপারে চিন্তা করব। আর যখন আমরা পেমেন্ট করব, তখন তাকে বুঝিয়ে কনভিন্স করে কত দেরিতে পেমেন্ট করতে পারি। কারণটা কি? কারণ আমার হাতে যত বেশিক্ষণ থাকবে ক্যাশ, ততই I can utilize the fund. আর দিয়ে দিলে তো আর ফান্ড আমার হাতে থাকলো না। So it is better to have cash and hold it as delay as possible. এটা ধরে রাখবো যতটা ধরে রাখা যায়। তবে you need to remember, যেটা করতে গিয়ে যাতে রিলেশনশিপ ব্রেক না হয়। রিলেশনশিপ বিজনেস রিলেশনশিপ, যে তোমার কাছে টাকা পাবে তাকে টাকা দিচ্ছ না, ডিলে করতেছ, এই কারণে যদি বিজনেস রিলেশন ডিস্ট্রয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ব্রেক হয়ে যায়, তাহলে চলবে না। তার মানে মেকিং রিলেশনশিপ, মেইনটেইনিং রিলেশনশিপ, ইউ উইল ট্রাই টু ডিলে দ্য পেমেন্ট। তার মানে ইন এ কনভিন্সিং ওয়ে ইউ উইল মেক ডিলে দ্য পেমেন্ট। এটা হলো পেমেন্টের ক্ষেত্রে। আর কালেকশনের ক্ষেত্রে আমরা কি বললাম? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি ক্যাশটা কালেক্ট করা যায়। সেক্ষেত্রেও তোমাকে মনে করতে হবে, তুমি তাকে কনভিন্সিং ওয়েতে তাকে বলো, তাকে রিকোয়েস্ট করো, যাতে সে স্বেচ্ছায় নিজে ইচ্ছা করেই পেমেন্ট করে, যাতে তোমার প্রতি রুষ্ট না হয়। ইউ গট দি পয়েন্ট? সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে কালেকশনের ক্ষেত্রে কি নিয়ম? বলো। স্যার নামাজের তো স্যার সময় হয়ে গেছে স্যার। হ্যাঁ, এটা দিয়ে তাহলে শেষ করতে হবে আর কি। স্যার আজান দিয়ে দিবা 2-3 মিনিট পরে স্যার। স্যার এদিকে আদান দেওয়া শুরু হয়েছে স্যার, কিছু শুনতে পাচ্ছি না স্যার। আচ্ছা, তাইলে আজকে শেষ করি। আমরা দেখি আর একদিন, কোনোদিন রাতে ক্লাস করতে পারবে বা সকালে, সকাল 10টায়? কি বারে স্যার? স্যার রবিবার দিন নেন ক্লাস। রবিবার দিন? আচ্ছা, ইনশাআল্লাহ। জি স্যার রবিবার দিন নেন স্যার। সামনের সপ্তাহে স্যার মানে ঠিক আজকে আছে। আপনার লাস্ট ক্লাস, সামনের সপ্তাহে 2টা ক্লাস আছে স্যার। ওকে, ফাইন। এরপর আপনার ক্লাস নাই স্যার। ওকে, রোববার। আজকে তাহলে কি ক্লাস হবে না? আজকে না, তাইলে রোববার সকালে। মানে তার মানে আজকে রোববার তো ক্লাস ক্লাস তোমাদের তো আর সকালবেলা ক্লাস স্যার। নাই। রোববার তো আর এক্সাম কি ক্লাস দিবেন নেই। কবে? সোমবার এক্সাম তো দিন। আমাদের শিডিউল ক্লাসে সোমবারে। জি স্যার। আর রবিবার দিন স্যার কটা দিয়ে ক্লাস দিবেন ওটা স্যার? ক্লাস, ওটা এক্সট্রা, মানে ওটা তো আর স্যার এই শিডিউল না। সপ্তাহ রোববারও কিন্তু এক্সট্রা ক্লাস আছিল স্যার, আপনি নেন নাই। নেই, আমি বিকালে নিতে পারতাম, তোমরাও কেউ নক করো না, এই জন্য আমি আর ইয়ে স্যার করি নাই। একটা কথা বলি স্যার, এক্সট্রা ক্লাস নেওয়ার দরকার কি? আপনি আমাদের একজনে কাছে অল্প আবার পড়ান স্যার। ওই দিন বলছিল স্যার সকালে না নিয়ে বিকেলে নিতে, পরে তো আর তোমাদের সাথে কথা হয়নি, আর নেই। আচ্ছা, না এই স্যার রোববারে আপনি ইনশাআল্লাহ। তো স্যার বলছিলেন যে 11টার সময় নিবেন স্যার, ভাই আমার কথা শেষ করতে দাও ফাইনাল হয়েছিল স্যার। স্যার। স্যার একটা কথা বলি স্যার, আপনি স্যার আমাদের অল্প আবার পড়ান 11টায় স্যার। আবার আমাকে একজনে বলছে যে স্যার সকালে না নিলে ভালো হয়। স্যার না আমার একটা কথা বলতে আমারও দেন। তো যেতেছে দেন। বলো। স্যার আমাদের এক্সট্রা ক্লাস নেওয়ার দরকার কি সমস্যা স্যার? নেই। আপনি স্যার আমাদের অল্প পড়ান স্যার, ও অল্পের মধ্যে স্যার পরীক্ষা নেন স্যার, এটা আমরা লাভবান হবো স্যার, আপনিও লাভবান হবেন। আপনার স্যার এক্সট্রা ক্লাসে ঝামেলা লাগুন, আমাদের স্যার। ইনশাআল্লাহ সিলেবাস নিয়ে টেনশন নাই, সিলেবাস শর্টই থাকবে, পড়াশোনা করতে তো আর বাধা নাই। ঠিক আছে, পড়াশোনা করলে বাধা নাই, শিখবে, বেশি শিখতে বাধা নাই। পরীক্ষায় কি থাকবে সেটা তো আমরা আগেই বলে দেবো কতটুকু থাকবে। স্যার আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ স্যার। ওকে, ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই শেষ। আসসালামু তো আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। সালাম।